ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে লেকচার 2, রাস্টার গ্রাফিক্স। তো যেটা অলরেডি আমরা স্টার্ট করছিলাম সেটাই আমরা কন্টিনিউশন করব। ঠিক আছে, আমি একটু আহ, আগের দিনের জিনিসগুলো একটু হালকা একটু গো থ্রু করে দেন হচ্ছে আমরা নতুন জিনিসগুলো হচ্ছে নিয়ে ডিসকাশন করব। সো আমাদের রাস্টার গ্রাফিক্স এর প্রথম যে পার্টটা সম্পর্কে আমরা দেখছি সেটা হচ্ছে রাস্টার জিনিসটা কি। ঠিক আছে, হোয়াট ইজ রাস্টার? রাস্টার মেইনলি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে পিক্সেলস। ঠিক আছে, রাস্টার মানে সিম্পল পিক্সেলস। সো হোয়াট ইজ আর রাস্টার ডিসপ্লে? রাস্টার ডিসপ্লে হচ্ছে সেই সকল ডিভাইস, যে সকল ডিভাইস পিক্সেলস দিয়ে তৈরি। ঠিক আছে, আমরা জানি আমাদের ডিভাইস এরকম ছোট 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 কাইন্ড অফ স্কোয়ার লাইট গ্রিড এর মাধ্যমে তৈরি, এবং এই গ্রিড গুলা কি আমরা বলতেছি হচ্ছে পিক্সেলস। এই পিক্সেলস গুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে পিক্সেলস গুলা লাইট এমিট করতে পারে। ঠিক আছে, এখান থেকে লাইট বের হয়, লাইট বের হয়। সো একটা লাইট হিসেবে হচ্ছে এই পিক্সেল গুলা কাজ করে। এখন যখনই আমাদের কিছু যদি ড্র করতে হয়, এই পিক্সেলস গুলাকে আমার ফার্স্টে সিলেকশন করতে হয়। আমরা যেটা গ্রাফিক্স পাইপলাইনেও কিন্তু দেখছিলাম, রাস্টারাইজেশন করতে হয়, দ্যাট মিনস পিক্সেলে কনভার্ট করতে হয়। দেন আমরা কনভার্ট করলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডিসপ্লেতে ওই সিলেক্টেড পিক্সেলস গুলাকে শো আপ করা। কিভাবে করব? এই যে লাইটস গুলো আছে সেই লাইটস গুলাকে জ্বালানোর মাধ্যমে। ঠিক আছে, সো নর্মালি যেটা হয়, এই প্রত্যেকটা পিক্সেলের ডিফারেন্ট কালারের কিছু লাইট থাকে। নর্মালি আমরা 3 ধরনের কালারের লাইট রাখি: রেড, গ্রিন এন্ড ব্লু। 3টা কালারের লাইট। ঠিক আছে, এগুলো পার্টিকুলার ইন্টেন্সিটিতে জ্বলে, যার কারণে আমরা পুরো আমাদের আউটপুটটা দেখি। সো আমাদের যেহেতু ডিসপ্লে ডিভাইসটা রাস্টার, আমাদের কোনো ছবিকেও যদি স্টোর করে রাখতে হয় মেমোরিতে, আমরা সেটাকে রাস্টারের মাধ্যমে, দ্যাট মিনস পিক্সেলের ইনফরমেশনকে স্টোর করার মাধ্যমেই আমরা আমাদের ছবিটাকে স্টোর করে রাখি। সো আমরা যেটা করি, একটা ছবিকে রিপ্রেজেন্ট করি এরকম কিছু পিক্সেলস এর মাধ্যমে, যে প্রত্যেকটা পিক্সেলে কিছু ভ্যালু থাকে। ঠিক আছে, এরকম ভ্যালু থাকে। সো ভ্যালুগুলা রিপ্রেজেন্ট করে ওই পার্টিকুলার পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু। ঠিক আছে, ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করে। সো যেটা হয় যে কালার চ্যানেলের জন্য হচ্ছে, মানে কালার ইমেজের জন্য আমাদের 3টা এরকম অ্যারে আমরা রাখি। সো যেগুলা হচ্ছে প্রত্যেকটা কালার চ্যানেলকে রিপ্রেজেন্ট করে: রেডের চ্যানেল, গ্রিনের চ্যানেল অ্যান্ড ব্লু এর চ্যানেল। ঠিক আছে, এভাবে আমরা একটা ছবিকে স্টোর করে রাখি। সো রাস্টার ইমেজে কিছু সুবিধা অসুবিধা আছে। একটা মেজর প্রবলেম হচ্ছে, ইফ উই স্কেল ইট আপ, দেন there might be some kind of distortion. ঠিক আছে, সো যদি আমরা যদি আমাদের ছবিটাকে আমরা স্কেল করি, বড় করি, যেটা দেখা যাইতে পারে যে ছবিগুলা একটা সময় ফেটে যাইতে পারে। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের পিক্সেলস গুলোর সাথে সাথে, ছবি জুম করার সাথে সাথে পিক্সেলস গুলো জুম হয়, জুম করলে এই যে পিক্সেলস গুলা সেগুলো হচ্ছে ভিজিবল হয়। ঠিক আছে, সো একটা বেসিক্যালি এরকম ক্র্যাকস তৈরি হইতে পারে কিছু। ঠিক আছে, এরকম কিছু পিক্সেলেটেড ফর্ম তখন দেখা দেয় ছবিটা, যেটাই আমার ছবিটার ইমেজের কোয়ালিটিটাকে খারাপ করে দিতে পারে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা ইস্যু। রিসাইজিং ক্যান রেজাল্ট কোয়ালিটি ডিগ্রেডেশন। ঠিক আছে, আদার দেন দ্যাট, রাস্টার ইমেজ ইজ কোয়াইট কমন ইমেজ স্টোরিং মেকানিজম। ঠিক আছে, আদার অনেক ইমেজ স্টোরিং মেকানিজমও আছে, প্রসেস মেথডস আছে। আহ, যেমন একটা মেথডকে আমরা বলি ভেক্টর ইমেজ। ঠিক আছে, সেটা আমরা এখনো দেখাইনি, সেটা হচ্ছে আপনার যখন লেকচার 3-তে দেখবো তখন হচ্ছে আমরা ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো ওইটা হচ্ছে এই যে স্কেলিং করলে যে এখানে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ওই প্রবলেমটাকে ওইটার মাধ্যমে আমরা হচ্ছে সলভ করতে পারি। ঠিক আছে, বাট এই প্রসেসটা, এই মেথডটা হচ্ছে কোয়াইট কমন। কারণটা হচ্ছে এর মাধ্যমে আমরা যখন রাস্টার ইমেজের মাধ্যমে কোনো ছবিকে তৈরি করি, আমাদের ছবিটা ফটো রিয়েলিস্টিক হয়। ঠিক আছে, আমরা অনেক রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারি। ওকে, সো ইমেজ কম্প্রেশন, আমাদের এরপরের টপিকটা ছিল ইমেজ কম্প্রেশন। সো ইমেজ কম্প্রেশন, হোয়াট ইজ আ ইমেজ কম্প্রেশন? ঠিক আছে, সো যে কোনো কম্প্রেশন আমরা যখন করি, কম্প্রেস করা মানেই হচ্ছে আমাদের ফাইল সাইজটাকে ছোট করতেছি আমরা। ঠিক আছে, সো সবকিছুর মতো ইমেজকে যদি আমরা কম্প্রেস করি, এটার মানে হচ্ছে আমাদের ইমেজের ফাইল সাইজটাকে আমরা ছোট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো আমাদের যেটা হয়, আমরা যদি রাস্টার ইমেজের মাধ্যমে কোনো ছবিকে স্টোর করে রাখি, সমস্যাটা হচ্ছে আমাদের ভালো ছবি, ভালো কোয়ালিটির ছবি পাইতে হইলে আমাদের খুব হাই রেজুলেশনের ছবি পাওয়া মানে হচ্ছে সেখানে পিক্সেলস এর সংখ্যা অনেক বেশি থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস রেজুলেশন অনেক বেশি থাকবে। যেমন একটা, যদি এখানে 1000 বাই 2000
রেজুলেশনের আমরা একটা ছবিকে স্টোর করি, সেটার রেজুলেশন অবভিয়াসলি 100 বাই 200 চাইতে হচ্ছে বেটার হবে, ঠিক আছে? সো রেজুলেশন বা পিক্সেলস যত বেশি তত হচ্ছে কোয়ালিটি বেটার। বাট প্রবলেম হচ্ছে যত বেশি আমার রেজুলেশন তত বেশি পিক্সেলস তত বেশি ডেটা আমাকে রাখতে হচ্ছে, বাট ডেটা এত বেশি রাখাটা কোয়াইট এক্সপেন্সিভ, ঠিক আছে? তো যেটা করি আমরা আমাদের ছবিগুলোকে যখন স্টোর করে রাখি, আমাদের অরিজিনাল পিক্সেলের ডেটাগুলোকে আমরা স্টোর না করে আমরা জিনিসটাকে একটু কমপ্লেক্স, ডেটাটাকে একটু কমপ্রেস আকারে রাখি। দুই ধরনের কম্প্রেশন টেকনিক্স আছে এখানে, একটাকে বলতেছি লসি এন্ড একটাকে লসলেস বলতেছি, যেগুলো আগের দিন আমি ডিসকাশন করছি। আই ডোন্ট ওয়ান্ট টু ফার্দার ডিসকাস দিস থিংস। তো যেটা হচ্ছে দুই ধরনের কম্প্রেশন ছিল, লসলেস আর লসি। লসলেস যেটা করে সেটা হচ্ছে আমরা যদি একবার কম্প্রেস করে ফেলি আমরা সেটাকে অরিজিনাল স্টেটে আবার নিয়ে যেতে পারবো। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের ইমেজের অরিজিনাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলাকে আমরা এখানে লস করতেছি না। ঠিক আছে, একবার কম্প্রেস করলে ধরলাম আমার অরিজিনাল ছবি এটা, এটাকে একটা কম্প্রেস, এটার সাইজ হওয়ার কথা ছিল 200 কিলোবাইট ধরলাম। ঠিক আছে, কম্প্রেস করার পর আমার এটা কম্প্রেস ভার্সন আছে, এটার সাইজ হয়ে গেল ধরলাম 150 কিলোবাইট। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে এখানে ব্যাক করি, আমি দেখা যাবে যে 200 কিলোবাইটের ওই ছবিটাই, অরিজিনাল ছবিটাকে আমরা পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে লসলেস, অরিজিনাল স্টেটে আমরা ব্যাক করতে পারি। বাট এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এখানে ফাইল সাইজটা খুব বেশি একটা রিডিউস হয় না। ঠিক আছে, এই এই কাজগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদমের থ্রুতে করি, যেটা একটা কমন অ্যালগোরিদম হচ্ছে রানলেন এনকোডিং। দেন আরেকটা অ্যালগোরিদম আছে যেটাকে আমরা হাফম্যান কোডিং বলি। তো রানলেন এনকোডিংটা আপনার দেখানো হয়েছে, যেখানে আমরা কনজিকিউটিভ যে পিক্সেলস গুলো আছে সেই পিক্সেলস গুলার ফ্রিকোয়েন্সিটাকে স্টোর করে রাখি। এখানে যেমন হোয়াইট পিক্সেলস আছে আমরা দেখতেছি 8টা, এই 8টাকে আমরা জাস্ট হচ্ছে একটা তাদের ফ্রিকোয়েন্সি কতবার আছে সেই নাম্বারটা দিয়ে আমরা স্টোর করে রাখতেছি, এবং আমরা এটাও স্টোর করে রাখতেছি যে 8বার হোয়াইট পিক্সেলটা আছে। ঠিক আছে, দেন হচ্ছে দুইটা ইয়েলো পিক্সেলস আছে, সো ইনফরমেশনটা আমরা স্টোর করে রাখতেছি দুইটা ইয়েলো পিক্সেল। তো এতে করে দেখা যায় আমার পিক্সেলের সংখ্যাগুলা বা আমার এখানে মেমোরিটা আগে যতখানি বেশি ছিল তার থেকে অনেকখানি রিডিউস হচ্ছে। এখানে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 সিক্স, অ্যান্ড এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। দ্যাট মিনস আমরা এটাকে বলতে 6 বাই 10 সাইজের একটা ছবি, ঠিক আছে, রেজুলেশন একটা ছবি, যেখানে আমার বেসিক্যালি আমি যদি প্রত্যেকটা সেলে যদি বলি যে 8 বিট ডেটা আছে, দ্যাট মিনস 1 বাইট, সেই ক্ষেত্রে আমার 60 বাইট আমার কিন্তু ডেটা লাগতেছে। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমি যদি দেখি আমার এখানে কিন্তু ডেটা কতগুলা লাগতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20টা ঠিক আছে, দ্যাট মিনস 20 বাইট আমার ডেটা লাগবে যদি আমি সেটাকে স্টোর করে রাখতে চাই। সো অবভিয়াসলি এই কম্প্রেশন করার পরে দেখা যাবে যে আমার ফাইল সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং নর্মালি যেটা হয় আমার যে কোনো ছবিরই এরকম কনজিকিউটিভ পিক্সেলস গুলো দেখা যায় সেম কালারের হয়ে থাকে। ঠিক আছে, একটা প্রবাবিলিটি থাকে যে হোয়াইট পিক্সেলের পাশে হোয়াইট পিক্সেলই হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সো এই কারণে এই জিনিসটা ওয়ার্কআউট করে। ঠিক আছে, নর্মালি কনজিকিউটিভ পিক্সেলস আমরা আমাদের রিয়েল লাইফে অনেক বেশি দেখতে পাই। আচ্ছা, এইটা ছিল রান লেন্থ, এগুলো ডিসকাশন করছি। এন্ড লসি ছিল ওইটার লসলেসের উল্টা, যেখানে আমরা যদি একবার কম্প্রেস করে ফেলি সেই ক্ষেত্রে আমরা আর অরিজিনাল স্টেটে ব্যাক করতে পারি না। এটা যদি আমার অরিজিনাল একটা ছবি হয়ে থাকে যার ফাইল সাইজ 60 কিলোবাইট, আমি যদি এটাকে কম্প্রেস করে ফেলি আমার ফাইল সাইজ ধরে নিচ্ছি যে 20 কিলোবাইট হয়ে যাচ্ছে। সো আমি যদি আবার এটাকে ডিকম্প্রেস করতে চাই দেখা যাবে আর 60 কিলোবাইটের ডেটাটা আমি বা অরিজিনাল ছবিটাকে আমি আর পাচ্ছি না। ঠিক আছে, সো আমি আর রিভার্স প্রসেসটা করতে পারবো না, অরিজিনাল ছবিটা আমি ব্যাক করতে পারবো না, বাট নিয়ারলি কাছাকাছি একটা ছবি আমি জেনারেট করতে পারি। ঠিক আছে, তো যে জিনিসটা হচ্ছে এটা ইরিভার্সেবল, সো অরিজিনাল স্টেটে ব্যাক করতে পারি না, কোয়ালিটি খারাপ হয়ে যাবে যেহেতু আমি অরিজিনাল স্টেটে ব্যাক করতে পারতেছি না এই ক্ষেত্রে। ঠিক আছে, অরিজিনাল ছবিটা পারতেছি না, কোয়ালিটি কিছুটা এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আচ্ছা, বাট সুবিধা হচ্ছে যে এখানে আমার ফাইল সাইজটা সিগনিফিকেন্টলি রিডাকশন হচ্ছে। আচ্ছা, সো কমন অ্যালগোরিদম গুলো আমার নামগুলো জানলেই হবে, ডিসক্রিপ্ট ওয়েবলেট ট্রান্সফর্ম, ফ্র্যাক্টাল কম্প্রেশন এন্ড ট্রান্সফর্ম এনক্রিপশন, এগুলো হচ্ছে আমার কমন অ্যালগোরিদম।
আচ্ছা, দুটা এক্সাম্পল আছে এখানে, হচ্ছে বাম সাইড একটা লসি এন্ড ডান সাইড একটা লসলেস। বাট আমরা যদি দেখি দুইটাই কিন্তু কাইন্ড অফ সিমিলার দেখাচ্ছে। ঠিক আছে, খুব বেশি চোখের দেখায় যদি দেখতে চাই, খুব বেশি ডিফারেন্স বোঝা যায় না, বাট দেয়ার আর স্লাইট ডিফারেন্সেস। ঠিক আছে, যদি আমরা সেটাকে মানে খুব সূক্ষ্মভাবে দেখতে চাই, সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে তাদের ফাইল সাইজ। ঠিক আছে, এখানে দেখা যাবে যে আমার ফাইল সাইজ মধ্যে একটা ডিফারেন্স হবে। আচ্ছা, ওকে, সো এখান থেকে আমরা আমাদের পট আজকে শুরু করতে পারি। এখানে হচ্ছে মোটামুটি আহ, আমাদের টপিকটা আজকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, সো আমরা অলরেডি রাস্টার ডিসপ্লে সম্পর্কে ডিসকাশন করছি। ঠিক আছে, সো রাস্টার ডিসপ্লেকেই আমরা আবার কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। সো রাস্টার ডিসপ্লে মানে কি? রাস্টার ডিসপ্লে মানে হচ্ছে আমার ডিসপ্লে ডিভাইসটা কিছু পিক্সেলস দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এখানে কিছু পিক্সেলস থাকবে, এবং পিক্সেল গুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা লাইট এমিট করতে পারবে শুরুতেই। ঠিক আছে, লাইট এমিট করতে পারবে। তো এইখানে লাইটেরও কিছু মধ্যে হচ্ছে ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, আমরা এখানে দুই ধরনের ডিসপ্লে ডিভাইস সম্পর্কে জানবো। দুইটাই হচ্ছে রাস্টার, দ্যাট মিনস পিক্সেল আছে, বাট দুটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথম যে ডিসপ্লে ডিভাইসটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্রান্সমিসিভ ডিসপ্লে, এবং এরপর আমরা হচ্ছে এমিসিভ ডিসপ্লে দেখবো। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সমিসিভ আর ইমিসিভের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আপনারা আপনাদের যখন আমি থিওরি ক্লাস হচ্ছে অফলাইনে নিচ্ছি, তখন হচ্ছে আমি প্রজেক্টের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকি। তো প্রজেক্টরটা যখন অন করেন দেখবেন যে প্রজেক্টর থেকে একটা আলো বের হয়। ঠিক আছে, যেটাই হচ্ছে আহ, আমার হচ্ছে হোয়াইট বোর্ড বা কোনো একটা জায়গায় পার্টিকুলার একটা সারফেসে প্রজেক্ট করে। ঠিক আছে, আমাদের ডিসপ্লেটাকে বেসিক্যালি প্রজেক্ট করে, যে জিনিসটা আমরা ভিজুয়াল আউটপুটটাকে দেখবো সেটাকে বেসিক্যালি প্রজেক্ট করে। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পিছন থেকে একটা লাইট আসে। ঠিক আছে, এই ডিভাইসগুলা, দ্যাট মিনস আমার প্রজেক্টর বা এই ধরনের যে ডিভাইসগুলো থাকে সেগুলোর একটা ব্যাকলাইট থাকে দেখা যায়। ঠিক আছে, এবং ব্যাকলাইটটা যে জিনিসটা করে, আমার যে ডিসপ্লে ডিভাইসগুলো থাকে সেগুলার যে পিক্সেলস গুলো আছে পিক্সেলস গুলাকে ইলুমিনেট করে। ঠিক আছে, দ্যাট মিনস এইখানে যে ডিসপ্লে ডিভাইসের পিক্সেলস গুলো আছে তাদের নিজস্ব কোনো লাইট নেই, আমার এখানে একটা ব্যাকলাইট আছে। ঠিক আছে, সে ব্যাকলাইটটা একটা পার্টিকুলার লাইট ইলুমিনেট করে, সেই ব্যাকলাইট থেকে একটা পার্টিকুলার লাইট আসে। লাইট গুলা হচ্ছে আমার এই পিক্সেলের মধ্য দিয়ে দেন পাস হয়। এখন পিক্সেলস গুলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে লাইট গুলাকে কন্ট্রোল করতে পারে সে। ঠিক আছে, সে ডিসাইড করে আমি এখানে কতখানি লাইট পাস করতে দিব, আমি কি এখানে ফুল লাইট পাস করতে দিব নাকি আমি একদমই লাইট পাস করতে দিব না। ঠিক আছে, এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। তো ট্রান্সমিসিভ ডিসপ্লে বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এখানে একটা এক্সটার্নাল ব্যাকলাইট থাকে যেটা লাইট সোর্স হিসেবে কাজ করে, বাট পিক্সেল ডু নট হ্যাভ দেয়ার ওন লাইট। ঠিক আছে, পিক্সেলের নিজস্ব লাইট নাই। আমরা আমাদের যে পুরোনো দিনের মনিটর গুলা দেখি, এলসিডি মনিটর আপনারা কম বেশি অনেকেই ইউজ করছেন, অথবা সিআরটি মনিটর অনেকেই দেখছেন হয়তো। আগেকার দিনে মোটা মোটা মনিটর ছিল, সেই মনিটর গুলাতে কিন্তু দেখবেন যদি তাকান পিছন থেকে একটা লাইট থাকে, যেটা আজকালকার দিনের মনিটর গুলাতে থাকে না। ঠিক আছে, আপনাদের বাসায় হয়তো অনেকে বক্স টাইপের টিভি ছিল, সেখানে দেখতেন যে পিছনে কিন্তু একটা এরকম লাইটের মতো দেখা যাইতো। তো সেইগুলাতেই এই জিনিসটা হয়, যে একটা এক্সটার্নাল লাইট সোর্স থাকে। ঠিক আছে, যার সেই লাইট সোর্সটা আমার পিক্সেল গুলাকে ইলুমিনেট করে। বাট এমইসিভে যে জিনিসটা হয়, এমইসিভে কিন্তু এই এক্সটার্নাল লাইট সোর্সটা থাকে না। ঠিক আছে, এমইসিভে যে জিনিসটা হয়, এটা একটা এমইসিভ ডিসপ্লে যদি চিন্তা করি, এমইসিভে প্রত্যেকটা পিক্সেলেই একটা লাইট সোর্স থাকে। ঠিক আছে, পিক্সেলই তার নিজস্ব লাইট সোর্স হিসেবে কাজ করে। এই পিক্সেল গুলাতে একটা এলইডি থাকে, এলইডি গুলা পার্টিকুলার একটা ইন্টেন্সিটিতে জ্বলে, যার কারণে প্রত্যেকটা পিক্সেল পিক্সেলে আমরা একটা কালার দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি ডিফারেন্স। আমরা যদি আরো ডিটেইলিং এ যাই, এমিসিভ ডিসপ্লে সম্পর্কে যদি আমরা একটু ডিটেইলিং সম্পর্কে জানতে চাই, এমিসিভে যে জিনিসটা হয়, আহ এমিসিভে প্রত্যেকটা পিক্সেল তার নিজস্ব লাইট সোর্স হিসেবে কাজ করে, আমরা শুরুতেই বলে নিছি। এখন একটা পিক্সেলের ভিতর কি থাকে, এটা যদি একটা পিক্সেল আমরা চিন্তা করি, একটা পিক্সেলের ভেতর দেখা যায় যে মাল্টিপল এলইডিস থাকতে পারে। ঠিক আছে, নট জাস্ট ওয়ান এলইডি, দেয়ার ক্যান বি মাল্টিপল এলইডিস।
দেয়ার ইজ আ ভোল্টেজ কানেকশন উইথ দ্য এলইডিস। যদি একটা এলইডি কে আমি জ্বালাইতে চাই, আমাদের একটা ভোল্টেজ তাকে দিতে হবে, ঠিক আছে, যেটাই হচ্ছে আমরা এখানে অ্যানোড ক্যাথোড দিয়ে ডিনোট করতেছি। বাট এখানে একটা পার্টিকুলার ভোল্টেজ আমাকে পাস করতে হবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা ভোল্টেজের কানেকশন যেহেতু আছে, আমি যদি এখানে 5 ভোল্ট সে ফর এক্সাম্পল পাস করি, আমরা এই এলইডি গুলাকে একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে জ্বলতে দেখবো। ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম ভোল্টেজই হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে, এলইডি গুলার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট যদি আমি পাস করি, যেটা হবে এলইডি গুলা কমপ্লিটলি ফুল ইন্টেন্সিটিতে ইলুমিনেট করবে, ফুল ইন্টেন্সিটিতে সে জ্বলবে। এখন এই 5 ভোল্ট আসছে থেকে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা পিক্সেলে আমরা কিছু ভ্যালুস রাখি, ঠিক আছে। আমরা যখন একটা ইমেজকে স্টোর করে রাখি, ইমেজের প্রত্যেকটা পিক্সেলে কিছু ভ্যালু থাকে, যেটা নর্মালি হয়ে থাকে 0 থেকে 255 এরকম রেঞ্জে হয়ে থাকে, ঠিক আছে। এরকম কিছু ভ্যালু আমরা রাখতে পারি প্রত্যেকটা পিক্সেলে। সো এগুলা হচ্ছে আমার ডিজিটাল ডেটা, ঠিক আছে। এই ডিজিটাল ডেটাটাই আমরা সামহাও এই আমাদের যে ডিসপ্লে ডিভাইসটা আছে, ডিসপ্লে ডিভাইস গুলাকে পাস করি, ঠিক আছে। এখন যেই জিনিসটা হয়, ডিসপ্লে ডিভাইস কিন্তু একটা অ্যানালগ সিস্টেম, সেইটা এই 0 বা 255 কে সে ইন্টারপ্রেট করতে পারবে না, ঠিক আছে। তাকে যে জিনিসটা করা হয়, এই ডিজিটাল ভ্যালুগুলাকে আমরা অ্যানালগে সিগনালে কনভার্ট করি, ঠিক আছে। কেমনে করি সেই জিনিসটা আমাদের জানার দরকার নেই, বাট সামহাও আমরা আমাদের এই ভ্যালুগুলাকে ধরে নিচ্ছি এই পিক্সেলটা আমরা জ্বালাইতে চাই। তো এই পিক্সেলের করিসপন্ডিং যেই আমার ডিসপ্লের পিক্সেলটা আছে, তাকে আমরা তার করিসপন্ডিং আমরা ধরে নিচ্ছি যে এটা 255 ম্যাক্সিমাম আমার ইন্টেন্সিটি। তো তাকে আমরা ভোল্টেজে কনভার্ট করি, 5 ভোল্টে কনভার্ট করে দিচ্ছি। কনভার্ট করে আমরা যখন পাস করতেছি এলইডিতে, তখনই সে ফুল ইন্টেন্সিটিতে জ্বলবে। এখন যদি এইটার পিক্সেলের ভ্যালু 0 হইতো, 255 না হয়, দ্যাট মিনস এটার জিরোর করিসপন্ডিং অ্যানালগ সিগনালে সে কনভার্সনটা করতো, ঠিক আছে। যেহেতু 0 দ্যাট মিনস নো ভোল্টেজ, সেটা 0 ভোল্টে কনভার্ট করতো জিরো ভ্যালুটাকে, ঠিক আছে। সো ডিজিটাল টু অ্যানালগ একটা কনভার্সন হচ্ছে। তো 0 ভোল্টেজ পাইলে এখানে কোনো আলো হচ্ছে আমরা দেখতে পারবো না পার্টিকুলার পিক্সেলে। আবার যদি আমরা এখানে মাঝামাঝি একটা ভ্যালু পাইতাম, দেখা যাইতো কি এটা মাঝামাঝি একটা ভোল্টেজে কনভার্ট হইতো, এখানে মাঝামাঝি ইন্টেন্সিটি আমরা একটা ভ্যালু পাইতাম, ঠিক আছে। এইটা হচ্ছে ইমিসিভ ডিসপ্লে। তো এখন কথা হচ্ছে আমরা বুঝতেছি যে আমাদের ভোল্টেজ পাস করার মাধ্যমে হচ্ছে এলইডি গুলা জ্বলতেছে, এবং এলইডি গুলা একটা কালারের বেসিক্যালি ইন্টেন্সিটিতে জ্বলার কারণেই হচ্ছে আমরা আমাদের এলইডি গুলাতে, পিক্সেলস গুলাতে একটা কালার দেখতে পাই। এখন কথা হচ্ছে, যদি আমরা একটা কালার ছবি দেখতে চাই, কালার আউটপুট জেনারেট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা কালারের এলইডি দিয়ে জিনিসটা জেনারেট করা যায় না। সেই ক্ষেত্রে শুরুতেই আপনাদের বলে নিছিলাম আমাদের মাল্টিপল এলইডিস আমরা রাখি, ঠিক আছে। সো মাল্টিপল এলইডিস বা কালার ইমেজের বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য যেই জিনিসটা করা হয়, আমরা আমাদের প্রত্যেকটা পিক্সেলকে কিছু সাব পিক্সেলে ভাগ করি, ঠিক আছে। এটা যদি একটা পিক্সেল হয়, পিক্সেলটাকে কিছু সাব পিক্সেলসে ভাগ করি। এখন প্রত্যেকটা সাব পিক্সেলেই একটা করে এলইডি থাকে, ঠিক আছে, এবং এই সাব পিক্সেলস গুলা ডিফারেন্ট কালারের এলইডির হয়ে থাকে। তো এখানে আমরা নর্মালি 3টা সাব পিক্সেলে ভাগ করে থাকি প্রত্যেকটা পিক্সেলকে, যেখানে 3টা সাব পিক্সেলে আমরা 3 ধরনের কালারের এলইডি রাখি। এই যে 3টা কালার নর্মালি আমাদের প্রাইমারি যে কালার গুলো আছে, রেড, গ্রিন এন্ড ব্লু, এই 3টা কালারের হয়ে থাকে, ঠিক আছে। এইগুলাই পার্টিকুলার একটা ইন্টেন্সিটিতে আমরা জ্বালাই, ঠিক আছে। এটা ধরলাম ওয়ান। এটা আহ, আমাদের যেটা হয়, আহ, যে আমাদের আরজিবি ভ্যালুগুলা কিন্তু আমরা যদি গ্রাফিক্সের ভাষায় লিখতে চাই, আমরা সেটা 0 থেকে 1-এর মধ্যে লিখি, ঠিক আছে। সো আমরা এখানে ধরলাম 0, এখানে ধরলাম 1। সো যেটা হবে সেটা হচ্ছে রেড আর ব্লু এর ফুল এলইডি গুলা ফুল ইন্টেন্সিটিতে জ্বলবে, ঠিক আছে, এবং গ্রিনটা অফ থাকবে যদি এরকম একটা ভ্যালু আমরা দিই পার্টিকুলার পিক্সেলে। তো যেই জিনিসটা হয়, আমরা যখনই এরকম ইন্টেন্সিটির একটা আলোতে হচ্ছে আমরা এলইডি গুলাতে জ্বালাই, আমরা আমাদের এই পিক্সেলটাতে একটা কালার দেখতে পাই। এবং কালারটা কি হয়? কালারটা হয় এই 3টার আরজিবি কালারের যে কম্বিনেশনটা আছে, কম্বিনেশন কালারটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের চোখ এই 3টা কালারকে সেপারেট করতে পারে না, ঠিক আছে। তা আমরা যেটা দেখি পার্টিকুলার একটা পিক্সেলের সবগুলা
এই পিক্সেলের কম্বিনেশনের যে কালারটা হয় সেটাই হচ্ছে দেখতে পাই শুধু। এবং আমাদের চোখ কিন্তু অ্যাকচুয়ালি যদি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু পিক্সেলকেও সেপারেট করতে পারি না, আমরা আমাদের পুরো আউটপুটটাকে একসাথে দেখি। তা আপনি বলতে পারবেন না যে আপনারা এখন যেই ডিভাইসে তাকায় আছেন, এই ডিভাইসে এই পিক্সেলটা হচ্ছে এটা আলাদা, আমরা কিন্তু করতে পারি না। ঠিক আছে, সেই ক্যাপাবিলিটিটাও আমাদের নাই। এটার পিছনে যে একটা লাইট আছে, লাইট সোর্স আছে, সেগুলা যে একটা ইন্টেন্সিটিতে জ্বলে, সেগুলো কিন্তু আমরা আলাদা করতে পারতেছি না। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আন্ডার দি হুড এটা ডিসপ্লে ডিভাইসে এই যে কাজগুলো হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইমেসিভ ডিসপ্লে। কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো ফাইন। আমরা দেন আমাদের ট্রান্সমিসিভ ডিসপ্লেটা সম্পর্কে দেখবো এখন। ট্রান্সমিসিভ একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ঠিক আছে, এমিসিভ এর মতো না। এমিসিভ হচ্ছে প্রত্যেকটা পিক্সেলে একটা লাইট সোর্স থাকে, সেই লাইট সোর্সটাকে আমি যদি একটা ইন্টেন্সিটিতে জ্বালাই, সে হচ্ছে একটা ইন্টেন্সিটিতে জ্বলবে। বাট ট্রান্সমিসিভে আমরা শুরুতেই বলে নিছি যে এখানে পিক্সেলের নিজস্ব কোনো লাইট থাকে না, এখানে যেটা থাকে একটা ব্যাকলাইট থাকে। ঠিক আছে, একটা ব্যাকলাইট থাকে। তো ট্রান্সমিসিভে ব্যাকলাইটটার মাধ্যমে প্রত্যেকটা পিক্সেলে হচ্ছে কিছু লাইট যায়, বাট পিক্সেল গুলা লাইটটাকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা বোঝার জন্য আমরা আমাদের একটা পিক্সেলের ভিতর কি আছে ট্রান্সমিসিভ ডিসপ্লে ডিভাইসে সেটা একটু দেখতে হবে আমাদের। এটা একটা পার্টিকুলার একটা জাস্ট পিক্সেল নিয়ে আমরা চিন্তা করতেছি এখন। ঠিক আছে, যেটা ট্রান্সমিসিভ ডিসপ্লে একটা পিক্সেল, এখানে কিছু জিনিস থাকে। আমি একটু পিছন থেকে দেখাই। শুরুতেই পিছনে, সবার পিছনে একটা ব্যাকলাইট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম জিনিসটা, ব্যাকলাইট, যেটা একটা ইন্টেন্সিটির আলো হচ্ছে আলোতে জ্বলবে। ঠিক আছে, যেটা সম্পর্কে আমি শুরুতেই বলতেছিলাম যে প্রজেক্টরে যে লাইটটা থাকে বা এলসিডি মনিটরের লাইট গুলা থাকে। আচ্ছা, এরপরে একটা ফিল্টার থাকে। ঠিক আছে, যেটাকে আমরা পোলারাইজারও বলি। এটা হচ্ছে আমার ফার্স্ট পোলারাইজারটা। ঠিক আছে, পোলারাইজার ফিল্টারও আমরা বলে থাকি এটাকে। দেন এইখানে মাঝে কিছু জিনিস থাকে। ঠিক আছে, এই মাঝে কিছু জিনিস থাকে এখানে, এইগুলাকে আমরা বলি, এটাকে আমরা বলি লিকুইড ক্রিস্টাল। বেসিক্যালি এলসিডি কিন্তু লিকুইড ক্রিস্টাল থেকে আসছে। ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল জিনিসটা কি? লিকুইড ক্রিস্টাল বেসিক্যালি হচ্ছে একটা সাবস্টেন্স, মলিকুলার সাবস্টেন্স, যেটা কেমিক্যাল সাবস্টেন্স। ঠিক আছে, যেটার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলাকে কাজে লাগাই হচ্ছে আমার এলইডি ডিসপ্লে ডিভাইসটাকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে তৈরি করি। ঠিক আছে, বেসিক্যালি এটা একটা সাবস্টেন্স, এবং এই সাবস্টেন্সটার কিছু বৈশিষ্ট্য আছে। একটা মেজর প্রপার্টি হচ্ছে এখানে বলা আছে, মলিকুলার স্ট্রাকচার অফ লিকুইড ক্রিস্টাল rotates the polarization of light that passes through it. লিকুইড ক্রিস্টালের যে মলিকুলার স্ট্রাকচারটা আছে, এটার ভিতর যে মলিকুলার যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, আহ, সেইটা লাইট, সেটার মধ্য দিয়ে যদি আমি লাইট পাস করি, সে সেই লাইটটাকে রোটেট করতে পারে। ঠিক আছে, লাইটের পোলারাইজেশনকে রোটেট রোটেট করতে পারে। পোলারাইজেশন বলতে আমরা এখানে লাইটের ডিরেকশনকে বোঝাচ্ছি। ঠিক আছে, বেসিক্যালি যে সোজা বাংলায় যদি বলি, লিকুইড ক্রিস্টাল লাইটের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারে, এটা তার বৈশিষ্ট্য। এখন কখন চেঞ্জ করতে পারে? যখনই আমরা তার মধ্যে কোনো ভোল্টেজ পাস করি, তখন হচ্ছে সে লাইটের ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবে। আমি যদি দেখি এখানে লিকুইড ক্রিস্টালের সাথে একটা ভোল্টেজের কানেকশন আছে। ঠিক আছে, ওকে। নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরেকটা পোলারাইজার আছে লাস্টে গিয়ে। ঠিক আছে, এটাকে আমরা একটা পোলারাইজার ফিল্টার বলি। কালার ইমেজকে হ্যান্ডেল করার জন্য এখানে হচ্ছে সাবপিক্সেলস এর মাধ্যমে জিনিসটা করা হয়। আমরা ওভারঅল জিনিসটা বোঝার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে ছবি দেখবো এখন। আচ্ছা, এইটা হচ্ছে আমার সেম জিনিসটাই, একটা ট্রান্সমিসিভ ডিসপ্লে ডিভাইসের একটা পিক্সেলেরই ভিতরের অংশগুলো, যেগুলো অলরেডি আমি দেখাইছি আপনাকে। শুরুতে একটা ব্যাকলাইট থাকে, দেন একটা পোলারাইজার ফিল্টার থাকে, পোলারাইজেশন ফিল্টার থাকে, যেটা দেখতে অনেকটা এরকম। এটাকে আমরা বলি হরাইজন্টাল পোলারাইজেশন ফিল্টার। ঠিক আছে, ফিল্টার দ্যাট মিনস হচ্ছে একটা ছাঁকনির মতো, কিছু জিনিস ফিল্টার আউট করবে সে, বেসিক্যালি লাইটটাকে সে ফিল্টার করে। তো এই পোলারাইজেশন ফিল্টারটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচারের হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, ভিতরের জিনিসটা কি? ভিতরেই হচ্ছে আমার লিকুইড ক্রিস্টাল আছে, এবং এরপরে লেয়ারটা কি? আরেকটা ফিল্টার, যেটা হচ্ছে কি আমরা বলি ভার্টিক্যাল পোলারাইজেশন ফিল্টার, যেটা
স্ট্রাকচারটা একটু অন্যরকম, এটার মতো না, এটাকে বলি হরিজন্টাল, এটাকে বলতেছে ভার্টিক্যাল পোলারাইজেশন ফিল্টার। ফাইনালি এটা হচ্ছে আমার ওই পার্টিকুলার পিক্সেলটা, ঠিক আছে, যেখানে আমরা একটা ইন্টেন্সিটিতে আলোটাকে পাবো, লাইটটাকে পাবো। ওকে, সো ওভারঅল জিনিসটা কিভাবে হয় সেটা বোঝার জন্য আমরা ফার্স্টে অফ স্টেট নিয়ে চিন্তা করব, ঠিক আছে। আমরা কোনো লাইট পাচ্ছি না এরকম একটা স্টেট চিন্তা করব। তো লাইট কখন পাবো না, আলো কখন আমরা পার্টিকুলার পিক্সেলে দেখবো না, যখন আমরা জিরো ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে। ধ- তো এইখানে প্রথম কেসটা চিন্তা করার জন্য আমরা আমাদের লিকুইড ক্রিস্টালে জিরো ভোল্টেজ পাস করতেছি, ঠিক আছে। প্রথম থেকে আমি বলি পিছন থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি। প্রথমে আমাদের ব্যাকলাইটটা থেকে কিছু আলো আসতেছে, এবং আলোটা যখন আসবে সেটা আনপোলারাইজড অবস্থায় থাকে। আনপোলারাইজড মানে হচ্ছে লাইটটা কোনো পার্টিকুলার ডিরেকশনে ফিক্স থাকে না, যেটা লাইটের নর্মাল নেচার। লাইটকে যদি আমরা কোনো একটা লাইট সোর্স থেকে নির্গত করি, সেটা কিন্তু পার্টিকুলার একটা ডিরেকশনের দিকে ইনক্লাইন থাকে না, সেটা স্ক্যাটার্ড হয়ে যায়, ছড়ায় ছিটায় চারপাশে ছড়াবে, ঠিক আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা প্রথম ব্যাকলাইট থেকে যখন লাইটটাকে বের করি, সে এই হরাইজন্টাল ফিল্টারের মধ্য দিয়ে যায়, এবং যখনই সে ফিল্টারটার মধ্যে দিয়ে পাস হবে, হরিজন্টাল ফিল্টার এই লাইটটাকে একটা পার্টিকুলার ডিরেকশনের দিকে পাস করবে, ঠিক আছে। দ্যাট মিনস এই আনপোলারাইজ লাইটটাকে সে পোলারাইজ লাইটে কনভার্ট করবে, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিরেকশনে এসে নিয়ে যাবে। এখন আমি যদি এখানে জিরো ভোল্টেজ পাস করি, এই ডিরেকশনটা যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশন থেকেই আসবে, ঠিক আছে, কোনো ডিরেকশনে কোনো আর চেঞ্জ হবে না। আসার পর যেটা হবে, সে এইটা যেহেতু হরাইজন্টাল ফিল্টার, লাইটগুলো হরাইজন্টালি ফিল্টার আউট হবে, ঠিক আছে, হরাইজন্টাল একটা ডিরেকশনে থাকবে। এই ডিরেকশন থেকে লাইটগুলো আসলে সামনের যে ভার্টিক্যাল ফিল্টারটা আছে সেটার মধ্য দিয়ে আর সে পাস হইতে পারবে না। লাইটগুলা এই ভার্টিক্যাল ফিল্টারে এসে বাধাপ্রাপ্ত হবে। যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে, তখনই কিন্তু আমরা আমাদের এই পার্টিকুলার পিক্সেলে কোনো কালার দেখতে পাবো না। দ্যাট মিনস আমরা যেটা বলতে পারি, আমাদের পিক্সেলস গুলা অফ স্টেটে আছে, কোনো কালার আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এটা হচ্ছে অফ স্টেট, প্রথম স্টেটটা। এইবার আসি আমরা অন স্টেট নিয়ে যদি চিন্তা করি। অন স্টেটে আমরা এসে এখানে কিছু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। ধরে নিচ্ছি যে আমি লিকুইড ক্রিস্টালের মধ্যে এখানে যে ভোল্টেজের কানেকশনটা আছে সেখানে 5 ভোল্টেজ পাস করতেছি। এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আনপোলারাইজ লাইটটাকে নিয়ে ফার্স্টে পোলারাইজ লাইটে কনভার্ট করবে, যেটা আমাদের এই ফিল্টারটা করে থাকে, একটা পার্টিকুলার ডিরেকশনে এসে পাস করে। এখন এই লাইটটা পোলারাইজড হয়ে যখনই লিকুইড ক্রিস্টালের মধ্যে দিয়ে আসবে, লিকুইড ক্রিস্টালে যদি আমরা কোনো ভোল্টেজ পাস করি, শুরুতেই বলে নিছি, সেটা লাইটের পোলারাইজেশনকে রোটেট করতে পারে। সে কি করবে, এই ডিরেকশনের লাইট গুলাকে রোটেট করে তার ডিরেকশনটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে, অন্য একটা ডিরেকশনে নিয়ে দিবে। সো যখনই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে এই হরাইজন্টাল ফিল্টার থেকে যেই ডিরেকশন থেকে আসছিল, আমরা ডিরেকশন চেঞ্জ করে দেওয়ার ফলে এই ভার্টিক্যাল ফিল্টারের মধ্যে দিয়ে সে পাস থ্রু করতে পারবে, সে বের হইতে পারবে। তো যে যখনই কিছু লাইট বের হবে, তখনই আমরা এই পিক্সেলে কিছু কালার দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে অন স্টেটে। এখন ধরে নিচ্ছি আমরা ফুল ভোল্টেজ যদি দিচ্ছি, এটা ছিল একটা হরিজন্টাল ফিল্টার, লাইটগুলো হরিজন্টাল ডিরেকশনে ছিল। আমরা যদি ফুল ভোল্টেজ দিয়ে দিই, সেটা ধরলাম একটা 90 ডিগ্রি রোটেশন করবে, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেশন করলো, এই ডিরেকশনে ছিল, এই ডিরেকশনটা এইদিকে হয়ে গেল। সো যখনই পুরো একদম রোটেশনটা করবে, 90 ডিগ্রি রোটেশন করবে, সে কিন্তু এই ফিল্টারের মধ্য দিয়ে বের হয়ে যেতে পারবে কমপ্লিটলি। আবার আমি যদি সেটাকে একটা মাঝামাঝি ভোল্টেজ দিতাম, দেখা যেত মাঝামাঝি একটা রোটেশন সে করতো, ঠিক আছে। So, জিনিসটা মাঝামাঝি একটা ইন্টেন্সিটি যেহেতু পাচ্ছে, সে পার্শিয়ালি সে রোটেট করবে, ঠিক আছে, অন্য একটা ডিরেকশনে হয়তো সে রোটেট করবে। তো যেখান থেকে কিছু লাইট হচ্ছে পাস হবে এবং কিছু লাইট দেখা যাবে যে বাধাপ্রাপ্ত হবে, সব লাইট হচ্ছে বের হইতে পারবে না, ঠিক আছে। তো লাইটটাকে রোটেট করার মাধ্যমে লিকুইড ক্রিস্টালটা একটা ফিল্টার থেকে আরেকটা ফিল্টারে লাইটটাকে বেসিক্যালি বের হইতে দিচ্ছে এখানে, ঠিক আছে, যার ফলেই আমরা আমাদের আউটপুট হিসেবে এই পিক্সেলে কিছু ইন্টেন্সিটির কালার দেখতে পাই। পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করার জন্য আমি আপনাদের একটা সিমুলেশন এখানে দেখাইতে চাই, যেটা আমি অলরেডি সেকশন সি কে দেখাইছি, বাট আমরা এখানে আবার দেখব। আমি একটু এই জিনিসটা টেনে দিই, অ্যাড হচ্ছে। আচ্ছা,
এইটা হচ্ছে আমার লিকুইড ক্রিস্টালটা, ঠিক আছে, মাঝের জিনিসটা। এবং এটা আমার হরিজন্টাল এবং এটা ভার্টিক্যাল ফিল্টার। লাইট শুরুতেই যে জিনিসটা হবে সেটা হচ্ছে ব্যাকলাইট থেকে লাইটটা ফার্স্টে আসবে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটা ভোল্টেজ পাস করি, লাইটটাকে সে রোটেট করতে পারবে, ঠিক আছে। লিকুইড ক্রিস্টাল লাইটের ডিরেকশনটাকে রোটেট করতে পারবে। এটা আমার ভোল্টেজ পাস করার অবস্থাটা। লাইটটাকে যদি আমি এখানে পাস করি, দেখেন লিকুইড ক্রিস্টাল তাকে রোটেট করে দিচ্ছে, যার ফলে লাইটটা আমার ভার্টিক্যাল ফিল্টার দিয়ে পাস হতে পারতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে কোনো ভোল্টেজ না দিই, জিনিসটাকে যদি আমি 0 ভোল্টে রাখি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইখানে রোটেশনটা হচ্ছে না, ঠিক আছে। লাইটের কোনো রোটেশন হচ্ছে না, ডিরেকশনটা এমন ডিরেকশনে আছে যেটা হচ্ছে ভার্টিক্যাল ফিল্টারে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে আমরা কালারটা দেখতে পাই না, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা পার্টিকুলার এলইডির জন্য আমরা দেখছি, একটা সাবপিক্সেলস এর জন্য আমরা দেখছি। এরকম আরো 3টা সাবপিক্সেল থাকতে পারে, যেগুলাতেও এরকম পার্টিকুলার লিকুইড ক্রিস্টালস আছে, যেগুলো একটা ইন্টেন্সিটি লাইট পাস থ্রু করতে দিতে পারে। আমরা আমাদের একটা পিক্সেলে হচ্ছে এই 3টা লাইটের সাবপিক্সেলের কম্বিনেশনে যে কালারটা হয় সেটাই দেখতে পাই, যেটা শুরুতে আমি অলরেডি বলে গেছি আপনাদের, ঠিক আছে। এটা হচ্ছে একটা পার্টিকুলার পিক্সেল, 3টা সাবপিক্সেল, যেগুলো পার্টিকুলার ইন্টেন্সিটিতে জ্বলবে। এখন পুরো ডিসপ্লেতেই এরকম সাবপিক্সেলস দিয়ে তৈরি। পুরো ডিসপ্লেতে সাবপিক্সেল গুলো এরকম জ্বালানোর মাধ্যমে আমরা পুরো আউটপুটটা হচ্ছে এখানে দেখতে পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওভারঅল জিনিসটা। এটা হচ্ছে আমার ট্রান্সমিসিভ ডিসপ্লে কিভাবে কাজ করে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে ট্রান্সমিসিভ ডিসপ্লে নিয়ে? স্যার অনেক সময় স্যার দেখা যায় যে স্যার হুম। মনিটরে স্যার ব্যাকলাইট ব্লিডিং হয়, ওইটা কি জন্য হয়? ব্যাকলাইট কি হয়? ব্যাকলাইট ব্লিডিং হয়, দেখা যায় যে হচ্ছে অনেকক্ষণ আমি যদি সাদা একটা স্ক্রিন জ্বালায় রাখি, তারপর যখন একটা ব্ল্যাক স্ক্রিনে যায় তখন একটা গ্লো করতে থাকে। সাদা স্ক্রিন থেকে ব্ল্যাক স্ক্রিনে গেলে গ্লো করে। সো এটা এই ব্ল্যাক লাইটটা ভিজিবল হয় সেই ক্ষেত্রে, কারণ এখানে তো একটা এক্সটার্নাল হচ্ছে আমার লাইট সোর্স থাকি। ওই লাইট সোর্সটা ভিজিবিলিটির কারণে, কারণ যতই যাই আপনি পিক্সেল রাখেন না কেন, আপনার পিছে তো ওই লাইট সোর্সটা আছেই। আমরা ওইটাকে হচ্ছে কমপ্লিটলি হচ্ছে ওমিট করতে পারি না, ঠিক আছে। অনেক সময় ওইটাতেও প্রবলেম দেখা দেয়। আপনার যদি ব্যাকলাইটে কোনো প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রেও অনেক ধরনের মানে স্মুদার আমরা ডিসপ্লে পাই না। তো এইটা ট্রান্সমিসিভ ডিসপ্লে কখনোই হচ্ছে একটা বেটার ডিসপ্লে সিস্টেম না, ঠিক আছে। মানে মডার্ন যদি ওলেড ডিসপ্লে গুলা দেখেন বা এলইডি গুলা দেখেন, সবই কিন্তু এলইডির মাধ্যমেই করে, ঠিক আছে। দ্যাট মিনস এমিসিভ এর মাধ্যমেই করে। ট্রান্সমিসিভ এর ব্যাকলাইটটা থাকার কারণেই এই প্রবলেম গুলা দেখা দেয়, ঠিক আছে। আচ্ছা। সো আশা করি এই জিনিসটা বোঝার মানে ইন্টারনাল মেকানিজমটা কিভাবে হচ্ছে এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা। সো কারো কোনো কোয়েশ্চেন আছে আর কারো? ওকে। সো না থাকলে ভালো। আপনাদের হচ্ছে পরীক্ষায় থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলাই বেশি থাকে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। সো এই জিনিসগুলো একটু এক্সপ্লেনেশনটা নিজেদের ভাষায় একটু করতে হবে, যদি কখনো আসে, ঠিক আছে। মানে স্যার ওই সিমুলেশনটা যেটা দেখাইলেন স্যার। হ্যাঁ, সিমুলেশনটা যেভাবে দেখছি ওগুলো এক্সপ্লেনেশন আপনাকে বর্ণনা করতে হবে। ওকে। আচ্ছা, আমাদের মুভ অন করি আমাদের নেক্সট টপিকে। ওকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পিক্সেল কোঅর্ডিনেট কিভাবে কাজ করে। আমরা দেখতেছি যে আমাদের রাস্টার ডিসপ্লে ডিভাইস হচ্ছে পিক্সেলস দিয়ে তৈরি, ঠিক আছে। বাট আমাদের অনেক ক্ষেত্রে পিক্সেলস গুলোকে আইডেন্টিফাই করার প্রয়োজন হইতে পারে, যে আমাদের এই পিক্সেলের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, ঠিক আছে, বা এই পিক্সেলটা কত নাম্বার পিক্সেল। পিক্সেলকে এর পজিশনকে আইডেন্টিফাই করার জন্য আমরা পিক্সেলের হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম ফলো করে থাকি। এখন বাই কনভেনশন কম্পিউটার গ্রাফিক্সে আমরা আমাদের পিক্সেলের কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ডিফারেন্ট ভাবে ফলো করে থাকি, ঠিক আছে। আমরা জানি যে আমাদের পিক্সেলটা, ডিসপ্লেটা একটা 2D অ্যারের মতো। 2D অ্যারের প্রত্যেকটা গ্রিডই এক একটা পিক্সেল। এখন এই পিক্সেলের স্টার্টিং পিক্সেলটা আমরা চিন্তা করে নেই যে এখানে বটম লেফট যে কর্নার পিক্সেলটা আছে, এই বটম লেফট কর্নার পিক্সেলের একদম সেন্টার পয়েন্টে আমার অরিজিন কোঅর্ডিনেটটা আছে, 0 0 কোঅর্ডিনেটটা আছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি রাইটে যাই, সেই ক্ষেত্রে আমার রাইট পিক্সেলের
রাইট কোঅর্ডিনেটটা দেখেন বাড়তেছে, এক করে বাড়তেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বটম লেফট কর্নারের মাঝের পিক্সেলটা, এবং পিক্সেলের লেন্থটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 1 ইউনিটের হয়ে থাকে। ঠিক আছে, একটা 1 ইউনিট সাইজের পিক্সেল হয়ে থাকে এখানে। সো পরবর্তী পিক্সেলের সেন্টার পয়েন্টটা হচ্ছে আমার সেকেন্ড পিক্সেলের কোঅর্ডিনেট, এবং যার কোঅর্ডিনেটের লোকেশনটা হচ্ছে 10। ঠিক আছে, যেহেতু আমরা এক ঘর রাইটে যাচ্ছি, এরকম করে আমরা এর পরের পিক্সেলটাতে গেলে তার মিডল পয়েন্টটা হচ্ছে বা সেন্টার পয়েন্টটা হচ্ছে তার পিক্সেলের লোকেশন। ঠিক আছে, 20 পয়েন্ট, বা আমরা সেটাকে আইডেন্টিফাই করতেছি। এভাবে এক করে জাস্ট আমরা বাড়াচ্ছি, যেহেতু ইউনিট লেন্থের হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা পিক্সেলই ইউনিট লেন্থের। সিমিলারলি ওয়াই এক্সিসের দিকে আমরা যদি আপওয়ার্ডস যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াই এর কোঅর্ডিনেটটা হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা খুবই ইজি, মানে আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে যে অরিজিনটা কোথায় আছে, অরিজিনটা সেন্টার পিক্সেলের মিডল পয়েন্ট আছে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন এই কর্নার পিক্সেলের পয়েন্টটা কত? এই যে কর্নার পয়েন্টটা, এটা যদি 0 0 হয়ে থাকে, এটা একটা ইউনিট লেন্থের পিক্সেল হয়ে থাকে, এই বটম লেফট কর্নারের পয়েন্টটা কত? স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার। এটা হচ্ছে একটা, এই পিক্সেল দেখেন, আমি যে কোনো একটা ডিসপ্লে ডিভাইস চিন্তা করি, আমি মুছে দিই সবকিছু। আচ্ছা, যেটা হচ্ছে, আমি যেটা জানতে যাচ্ছি, এই পয়েন্টার কোঅর্ডিনেটটা কত হবে? এই বটম লেফট কর্নার পয়েন্টার, আমার যে কোনো একটা ডিসপ্লে ডিভাইসের যে বটম লেফট কর্নার পয়েন্টটা থাকে, তার কোঅর্ডিনেট কত হবে? -0.5, মাইনাস কত? 0.5 -0.5, ভেরি গুড, 0.5. ভেরি গুড। এইখান থেকে এটার পয়েন্ট হবে -0.5, -0.5। কারণটা কি? এই পুরো পিক্সেলটা হচ্ছে 1 ইউনিট, এবং এটা হচ্ছে আমার জিরো জিরো পয়েন্টটা। তো আমি যদি জিনিসটাকে অর্ধেক করি, একটা পিক্সেলকে অর্ধেক করি, সেটা হচ্ছে আমাকে হাফ ইউনিট দিচ্ছে। So, এটার ডিস্টেন্স কত? 0.5, এবং 0 থেকে আমরা লেফটে যাওয়া মানে -0.5, এবং ডাউনওয়ার্ডস যাওয়া মানে -0.5। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু 0 0 পয়েন্ট না, এটা কিন্তু বটম লেফট কর্নার পিক্সেলের আমরা সেন্টার পয়েন্টকে বলতেছি অরিজিন, বাট বটম লেফট কর্নারটা কিন্তু কখনো অরিজিন না। ঠিক আছে, সিমিলারলি আমি যদি রাইট আপ, মানে টপ রাইট কর্নারটা যদি আমি নিতাম, সেই ক্ষেত্রে তার তার পয়েন্টটা কত হইতো, কেউ কি বলতে পারবেন? 0.35। শুধু কি 0.35? না না, 3.5, 3.5, সরি। 3.5? 3.5 শুধু? 3.5, 2.5, হ্যাঁ রাইট, এটা একটা 2.5. কোঅর্ডিনেট সিস্টেম, 2D কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, 3.5, 2.5। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, প্রথমটা এটা তো বললাম আর হচ্ছে কি। আমরা এটার রেজুলেশন দেখে বলতেছি, এই ডিসপ্লে ডিভাইসটার রেজুলেশন আমরা ধরে নিছি এই জিনিসটা দেখে, যেটা হচ্ছে একটা কত, 3/4 সাইজের একটা ছবি ডিসপ্লে। ঠিক আছে, এই রেজুলেশনে এখান থেকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটাকে 3/4 না লিখে আমরা একটু সরি, এটা হচ্ছে 4/3 হবে। ঠিক আছে, তার নাম্বার অফ হচ্ছে কলামস এর নাম্বার অফ রোস, এভাবে লিখি। আচ্ছা, সেইখান থেকে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারি, দেখেন, আহ যদি আমি আপনাদের এটা এই ছবিটা দেখে আমরা ইজিলি বলে দিতে পারি যে এটার টপ রাইট কর্নারের পয়েন্টটা কত, বা টপ রাইট কর্নারের পিক্সেলের ভ্যালুটা কত। বা ছবি ছাড়া আমি যদি আপনাদের কখনো এরকম একটা ভ্যালু দিতাম, ধরেন 100/, হচ্ছে 200, এরকম একটা রেজুলেশনের ছবির বা ডিভাইসের, যদি আমি বলতাম টপ রাইট কর্নারের পিক্সেলটা কত, সেটা কি আপনারা বলতে পারবেন? সেক্ষেত্রে কিন্তু আমরা ছবিটা বের করতে পারবো না, ছবি তো এভাবে জেনারেট করা পসিবল না। বাট তখন কি বের বলা, মানে আমার কোনোভাবে কি বের করা যায় যে আমার সেই ছবিটার একদম টপ রাইট কর্নারের পিক্সেলের ভ্যালুটা কত হবে? স্যার 100 বা 200, 100, কত 200 হবে? হবে স্যার। জোরে বলতে হবে। স্যার 100, 200 আর কি স্যার, আর কর্নার হলো স্যার 100/100, 100.5, 200? 200.5। স্যার 100.5 এক কর্নারটা। আর কেউ? স্যার 199/99। 199/99 কোথা থেকে আসে না, এত বেশি হবে না। এটার কথাই যদি চিন্তা করেন, আমি এই ছবিটা যদি দেখি, এটা হচ্ছে একটা 4/3 সাইজের ছবি।
যেটা টপ রাইটের পয়েন্টটা কত, 3/2, যেটা কিভাবে বের করা যায়? 4 থেকে 1 মাইনাস করেন, 3 থেকে 1 মাইনাস করেন, সিম্পল। তো 99.5 থ্রি বাই হবে স্যার। 3/2। 99 আর কেন 1 মাইনাস করতেছি? কারণ এটা জিরো ইন্ডেক্সিং, জিরো জিরো জিরো। থেকে শুরু হচ্ছে। তাইলে 100/200 রেজুলেশনের ক্ষেত্রে কি হবে জিনিসটা? টপ রাইটের পয়েন্টটা কত হবে? 99 199। 99 আর হচ্ছে 199, ইজিলি বলে দেওয়া যায়। বটম লেফটের পিক্সেলটা কত হবে? বটম লেফটের পিক্সেল, এটা তো এই যে -0.5 -0.5 থাকে। না বটম লেফটের আমি পিক্সেল বলতেছি, পিক্সেলকে বুঝাইতে হলে আমার সেন্টার পয়েন্ট চিন্তা করতে হবে। শুরুতেই বলে নিছি পিক্সেলের সেন্টার পয়েন্ট হচ্ছে তার কোঅর্ডিনেট। তাহলে তো এটা 0 0 হবে। 0 0ই থাকবে, বটম লেফট অলওয়েজ 0 0। যদি আমি বলতাম তার সেন্টার পয়েন্টটা কত, সেটা কি বের করা যাবে? এই ডিসপ্লে ডিভাইসটার সেন্টার পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? সিম্পল, 5499। এইটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট। 1 মাইনাস করতে হবে কেন? জিরো ইন্ডেক্সিং বানানোর জন্য, এবং মাঝেরটা আনার জন্য আমরা 2 দিয়ে ডিভাইড করব। কত হচ্ছে? 99/2, দ্যাট মিনস কত? 54.5। আর এখানে 199/2, দ্যাট মিনস কত হচ্ছে? 99.5। হ্যাঁ, এইটা ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি মাঝে সেন্টারটা এরকম একটা, মানে দুটা পিক্সেলের মাঝে আছে, ঠিক আছে, এরকম একটা পয়েন্টে আছে। তো এটা কোনো পিক্সেলের মধ্যে পড়ছে, মানে পিক্সেলটা আমরা বলতেছি না, বাট দুটা পিক্সেলের মাঝে পড়ে গেছে 0.5 যেহেতু, ঠিক আছে, এরকম একটা পজিশনে আছে। বাট 2 দিয়ে ভাগ স্যার করে আমি আগেরটা কিন্তু ফর্টি সেন্টার। নাইন পয়েন্ট ফাইভ হবে না স্যার? কত হচ্ছে? ও আচ্ছা 49 হবে, ফর্টি 49 নাইন হবে, পয়েন্ট 49 ফাইভ হবে, হ্যাঁ জি 49, স্যার। সরি, 49.5 আর 99.5, ঠিক আছে, ডিভিশন করলে বের করতে পারবা। তো এটা দুইটা পিক্সেলের মাঝে হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাঝে। তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, কিভাবে হচ্ছে কোঅর্ডিনেট বের করতে হয় ডিসপ্লে ডিভাইসের? সবাই কি ক্লিয়ার? ওকে। জি স্যার। ওকে, সো এইটা যদি বুঝে থাকেন রাস্টার ডিভাইসের কোঅর্ডিনেট সিস্টেম, আমরা কালারেরও জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম ফলো করে থাকি। এই জিনিসটা আমরা অলরেডি সবাই জানি। যে কোনো কালারকে যদি আমি ডিফাইন করতে চাই, আমরা আমাদের ওয়েব জিএল নিয়ে কাজ করার সময় দেখছি কালারকে নিয়ে কাজ করার জন্য আমরা এরকম লিখি যে জিএল ট্র্যাক কালার ইকুয়াল টু হচ্ছে vec4, এরকম কিছু ভ্যালু দেই, তাই না? এখানে কিছু ভ্যালু দেই, 4টা ভ্যালু দেই। তো 4টা ভ্যালুতে আমরা আমাদের কোঅর্ডিনেটটা বেসিক্যালি ডিফাইন করি। লাস্টেরটা সবসময় 1ই রাখি। 1 কেন রাখি এটা নিয়ে আমি বলবো, ঠিক আছে, এখনো বলতেছি না। বাট এইখানে 3টা ভ্যালু কি থাকে? 3টা ভ্যালু হচ্ছে 3টা কালারের কম্পোনেন্টেড ভ্যালু, RGB। সো এই 3টা কালার দিয়েই আমরা আমাদের যে কোনো কালারকে ডিফাইন করতে পারি, আমরা সবাই জানি, ঠিক আছে। সো যে কোনো পসিবল কালার RGB এই 3টা ভ্যালুর মাধ্যমে ডিফাইন করা যায়, যার মাধ্যমে আমরা আমাদের কালার সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেমটাকেও তৈরি করছি, ঠিক আছে। এখন এইভাবে আমরা যদি দেখি, এই কালারটা কিন্তু ওয়েবজেল নিয়ে যখন আমরা কাজ করছি সবসময় এই ভ্যালুগুলা একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে রাখতাম, এবং সেটা হয়তো 0 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে, যেটা 1 হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এবং 0 মানে লোয়েস্ট ইন্টেন্সিটি, ঠিক আছে। তো যে কোনো কালারকে আমরা কিন্তু এই 3টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেখানে ব্ল্যাক যদি হয় একটা কালার, তাকে হচ্ছে 0 0 0 এই 3টা কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। রেড কালারটাকে আমরা এরকম 1 0 0, যেহেতু রেডের কম্পোনেন্টটাকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি, বাকিগুলাকে 0 করতেছি, সেটা একটা রেড কালার দিবে। গ্রিন হচ্ছে আমার কি, গ্রিনটাকে আমরা জাস্ট 1 রাখবো, বাকিগুলাকে 0। ব্লু করতে হইলে আমাকে শুধু ব্লুটাকে অন রাখতে হবে। এবং এগুলাকে যদি আমরা মিক্সড করতে চাই, ধরেন রেড আর গ্রিন মিক্স করলে একটা ইয়েলো কালার দিবে,
ম্যাক্সিমাম এভাবে অল পসিবল কালার আমরা এই তিনটা ভ্যালুর মাধ্যমে জেনারেট করতে পারি। জিনিসটাকে এখন আমরা যদি গ্রাফিক্যালি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে প্লট করতে চাই, জিনিসটা কিরকম হবে একটু যদি চিন্তা করি। এইখানে গ্রাফিক্যালি করতে গেলে আমার তিনটা কম্পোনেন্ট কিন্তু এখানে আছে, 8 GB তিনটা কম্পোনেন্ট। এখন যে কোনো পয়েন্টকে আমরা যদি প্লট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে নর্মালি করে থাকি যে একটা এক্স এক্সিস রাখি, একটা ওয়াই এক্সিস রাখি। ঠিক আছে, একটা ভ্যালু যদি এরকম হয় যে 0.5 এরকম একটা পয়েন্ট থাকে, সেটাকে একটা ইউনিট ধরে আমরা বের করি যে এই পয়েন্টটা কোথায় আছে। সিমিলারলি কালার কোঅর্ডিনেটের জন্য আমরা এরকম একটা গ্রাফিক্যালি মানে কোন একটা লোকেশন বের করতে পারি। ঠিক আছে, কালারের লোকেশনটা কোথায় আছে। আমি যদি এখানে এক্স ওয়াই এর জায়গায় জাস্ট এখানে আর জি, রেড এবং গ্রিনের জন্য দুটা এক্সিস রাখি এবং তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1 1, এইটা দিয়ে কিন্তু আমরা এই রেঞ্জের মধ্যে রেড আর গ্রিনের সকল পসিবল কালারকে এই রেঞ্জের মধ্যে আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে একটা ভ্যালু নেই এই এক্সিসটার উপর, আপনারা কি বলতে পারবেন সেই যে আমরা কালারটা পাবো সেই কালারটা কোন কালারের হবে? রেড কালার। রেড কালার কেমনে হয়? রেডটা আছে হচ্ছে এই এক্সিসে, গ্রিন আছে হচ্ছে এই এক্সিসে। গ্রিন পাবো। গ্রিনে যদি একটা পয়েন্ট নেই, সেটা হচ্ছে আমরা গ্রিন এক্সিসের উপর নিলে গ্রিন কালার পাবো। যদি আমি এই কর্নার পয়েন্টটা নেই, বলতে পারবেন কোন কালার পাবো? কর্নার পয়েন্টে রেডের ভ্যালু কত? এখানে 1 যেহেতু 1 পাবো, গ্রিনের ভ্যালু 1 পাবো। ঠিক আছে, এখন দুইটা শুধু 1 দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না জিনিসটা। এখানে কিন্তু আমরা গ্রিনকে চিন্তা করতে, মানে রেড গ্রিন আর ব্লুকে কিন্তু চিন্তা করতেছি না। ঠিক আছে, আমাকে ব্লুও জানতে হবে। এখন এরকম 2D কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমরা হচ্ছে তিনটা কম্পোনেন্টকে প্রকাশ করতে পারি না, যেটার জন্য কিন্তু আমাকে আরেকটা এক্সিস চিন্তা করতে হবে, যেটাই আমরা ব্লু এর এক্সিস চিন্তা করতে পারি। এখন যখনই একটা ব্লু এর এক্সিস থাকবে, সেটা কিন্তু আর একটা এরকম 2D প্লেন থাকবে না। সেই ক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে একটা 3D কিউবের মতো। এই কিউবের মধ্যে যদি আমি যে কোনো একটা পয়েন্টকে নিই, এই পয়েন্ট একটা পার্টিকুলার কালারকে সে রিপ্রেজেন্ট করে। এই কিউবটার মধ্যে যদি আমি এই এক্সিসের উপর একটা পয়েন্ট নেই, সেটা কোন কালারের হবে? এখানে যদি আমি একটা পয়েন্ট নেই, কোন কালারের হওয়া উচিত? যেহেতু ব্লু গ্রিন। এক্সিস, না, দেখেন এই ব্লু এক্সিসটা, ব্লু সরি সরি ব্লু। এই এক্সিসের উপর নিচ্ছি যেহেতু, সেটা ব্লু কালারের হবে। আমি যদি এই পয়েন্টটা নিতাম, কোন কালারের হইতো? রেড স্যার। না, আমি আবার দেখাই এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট, স্যার এখানে তো তাহলে ব্ল্যাক হইতো না, রেড গ্রিন ব্লু তিনটারই। এই পয়েন্টের ভ্যালু কত? গ্রিন হইতো এই পয়েন্টটার ভ্যালু কত? এখানে আর এর ভ্যালু জিরো। কত? 0। জিরো, জি স্যার। জি এর ভ্যালু কত? 0। ব্লু এর ভ্যালু কত? জিরো। জিরো সব তো জিরো ব্ল্যাক, জিরো জি জিরো স্যার, এটাই মানে তো কি? বললাম স্যার। এটা ব্ল্যাক। একটা ব্ল্যাক কালার, এই পয়েন্টটা ব্ল্যাক কালারকে রিপ্রেজেন্ট করতেছে। হোয়াইট কালারটা কোথায় আছে? যদি এই ছবিতে দেওয়া আছে, বাট এখানে আপনারা কি বলতে পারবেন হোয়াইট কালারটা কোথায় থাকা উচিত? সেকেন্ড জিরোটা যেখানে শেষ হয়েছে ওইখানে। যেখানে হোয়াইট সবগুলার কালারের ভ্যালু 1 হবে। ভ্যালু কত? হোয়াইট কালারের ভ্যালু কত? সবগুলাই ওয়ান না স্যার? সবগুলাই মান। এখন সবগুলা মান আছে কোথায়? আমি আর এ ম্যাক্সিমাম গেলাম, জিতে ম্যাক্সিমাম গেলাম, ব্লুতে ম্যাক্সিমাম হচ্ছে এখানে 3D গেলাম। ওয়াইজ স্যার, এই যে জি স্যার, এই যে এখানে হবে 111। এটা হচ্ছে আমার হোয়াইটের পয়েন্টটা। এরকম প্রত্যেকটা এই কিউবের মধ্যে যেখানে আমরা একটা পয়েন্ট নিব, সেটাই একটা কালার ডিফাইন করবে। ঠিক আছে, একটা কালারকে আমার ডিফাইন করতে হলে জিওমেট্রিক্যালি যদি আমি ডিফাইন করতে চাই যেটা, সেটা কিন্তু আমার একটা 3D এরকম কিউবের মাধ্যমে ডিফাইন করতে হবে। এরকম একটা 3D কিউব দিয়ে আমরা যে কোনো কালারকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা আমাদের কালার কোডিং সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি করতে পারি। তো আপনারা অনেক ধরনের এরকম কালার পিকার বা কালার চুজার এরকম সফটওয়্যার টুল বা ইউজ করছেন, তখন দেখছেন এরকম একটা কাইন্ড অফ ইন্টারফেস থাকে যেখানে আমরা কিন্তু কালার চুজ করি। ঠিক আছে,
তো ওটা কিউব না হলেও 2D হইলেও ওটা বেসিক্যালি এরকম একটা কিউবের মাধ্যমে মানে সামহাউ জিনিসটাকে হ্যান্ডেল করা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের RGB কালার কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের নেক্সট টপিকটাতে যাই, এটা আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো সেটা হচ্ছে আলফা কম্পোজিটিং। ওকে, আলফা কম্পোজিটিং জিনিসটা কি এইটা বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল সিনারিও চিন্তা করতে হবে ফার্স্টে। ধরেন আমার কাছে একটা পার্টিকুলার সিন আছে যেখানে এরকম একটা গাছ আছে, ধরেন আপনার কাছে একটা গাছ আছে। ঠিক আছে, সো গাছের সামনে ধরেন আপনার একটা বাড়ি আছে। যদি গাছের সামনে বাড়িটা থাকে তাইলে কি আমরা গাছটাকে ফুললি দেখতে পারবো? গাছের সামনে যদি বাড়িটা থাকে আমরা কি গাছটাকে পুরোপুরি দেখতে পারবো? পুরোপুরি দেখতে পারবো না, তাই না? গাছের দেখা যাবে কিছু অংশ এই বাড়িটা হচ্ছে ঢেকে দিবে। ঠিক আছে, সো এইখানে, আচ্ছা একটু একটা মিনিট ব্রেক নিই। ওকে, সো যেটা নিয়ে বলতেছিলাম, এরকম একটা বাড়ি যেটা আর পিছনে একটা গাছ আছে। ঠিক আছে, এখন বাড়িটা কি করবে? গাছটাকে অবশ্যই ঢেকে দিবে। ঠিক আছে, তো এইখানে দুটা জিনিস আছে, একটা বাড়িটা হচ্ছে সামনে আছে আর গাছটা কিন্তু পিছনে আছে। তো এখানে একটা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের বিষয় আছে। বাড়িটাকে যদি আমি ফরগ্রাউন্ড চিন্তা করতে পারি, গাছটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডে আছে। তো সবসময় যে জিনিসটা সবসময় না, যেই কেসটা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে সেটা হচ্ছে ফরগ্রাউন্ডে যে অবজেক্ট গুলো থাকে সেটা ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটাকে ঢেকে দেয়। ঠিক আছে, ওভারল্যাপ করে আমরা বলতে পারি। এই ধরনের কেস আসলেই আমরা আমরা এই কেসগুলোকে হচ্ছে আলফা কম্পোজিটিং এর মাধ্যমে হ্যান্ডেল করি। ঠিক আছে, এখন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জিনিসটা কয়েকভাবে ঘটতে পারে। ঠিক আছে, সব সময় ফরগ্রাউন্ডটা কিন্তু আমরা কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ডকে ঢেকে দেয় না। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি ফরগ্রাউন্ড অবজেক্টটার নেচারটা কি। আমার যদি এরকম একটা অবজেক্ট থাকে, তার পিছে আরেকটা এরকম কিছু থাকে, আমি এটাকে অবজেক্টটাকে অবজেক্ট এ এবং এটাকে বি চিন্তা করতে পারি। এখন এটাকে আমি ফরগ্রাউন্ড চিন্তা করতে পারি, বি কে ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে পারি। এইটা কিন্তু নট নেসেসারি সবসময় বি কে ঢেকে দিবে। আমাকে জানতে হবে এর বৈশিষ্ট্যটা কি। এর বৈশিষ্ট্যটা কয়েক রকম হইতে পারে। ঠিক আছে, এ হইতে পারে ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট। ট্রান্সপারেন্ট বলতে আমরা এরকম স্বচ্ছ কাচের একটা গ্লাস চিন্তা করতে পারি। ঠিক আছে, যদি আমার এটা কাচের গ্লাস হয়ে থাকে আমরা কিন্তু কাচের গ্লাসের ভিতর দিয়ে বি অবজেক্টটাকে দেখতে পারবো। ঠিক আছে, এ হইতে পারে একটা ওপেক অবজেক্ট। ওপেক বলতে আমরা নন ট্রান্সপারেন্ট অবজেক্টকে বুঝাই, একটা সলিড অবজেক্টকে বুঝাই। যদি এ একটা সলিড অবজেক্ট হয় আমরা কিন্তু এটা কমপ্লিটলি বি কে ঢেকে দিবে। আমরা বিটাকে এই পার্টিকুলার পিক্সেলটা নিয়ে যদি চিন্তা করি, এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে যদি চিন্তা করি, এখানে আমি এর কালারই দেখবো, বি এর কোনো অংশ আমি দেখতে পারবো না। ঠিক আছে, কমপ্লিটলি ওপেক মানে একটা সলিড অবজেক্ট হইলে, কোন একটা সলিড অবজেক্ট এক্সাম্পল কি হইতে পারে, ধরেন একটা লোহা বা কাঠ, এই ধরনের জিনিসগুলো হইলে আমরা কিন্তু ওই অবজেক্টটা কমপ্লিটলি পিছের অবজেক্টটাকে ঢেকে দিব। আচ্ছা, থার্ড কেস যেটা হইতে পারে, এ অবজেক্টটা পার্শিয়ালি ট্রান্সপারেন্ট। পার্শিয়ালি ট্রান্সপারেন্ট হইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পার্শিয়ালি এ বি কে ঢেকে দিবে। ধরেন আপনি যে সানগ্লাস চোখে পরে আছেন, সানগ্লাস পরে থাকলে আপনার চোখের পিছনের অংশটাও দেখতে পাই, আমরা চোখটাও দেখতে পাই, আবার সানগ্লাসের কালারটাও দেখা যায়। তো মিক্সচার একটা জিনিস আমরা দেখতে পাই যখন পার্শিয়াল ট্রান্সপারেন্ট বিষয়টা যদি হয়। ঠিক আছে, অবজেক্ট হয়ে থাকে।
তো অনেক কিছু হইতে পারে, ধরেন খোলা পানি যদি আমরা চিন্তা করি, সেটা একটা পার্শিয়ালি ট্রান্সপারেন্ট বস্তু চিন্তা করতে পারি আমরা। এই ধরনের অনেক কেস থাকে, ঠিক আছে। আমাকে জানতে হবে যে আমাদের ফরগ্রাউন্ডের অবজেক্টের প্রপার্টিটা কি, সেটা ট্রান্সপারেন্সিটা কতখানি। ফুলি ট্রান্সপারেন্ট হইলে ঢেকে আহ, দেখা যাবে না সেই জিনিসটা, পিছের জিনিসটাই দেখতে পারবো। ওপেক হইলে কমপ্লিটলি ঢেকে দিবে। পার্শিয়ালি ট্রান্সপারেন্ট হইলে আমরা পার্শিয়াল কালারটা দেখতে পারবো, দুটার মিক্সচার একটা জিনিস দেখতে পারবো। এই জিনিসটা আমরা করে থাকি একটা ইকুয়েশনের মাধ্যমে, ঠিক আছে। বেসিক্যালি এই ইকুয়েশনটি আলফা কম্পোজিটিং। এইখানে আমরা এই ওভারল্যাপিং এর বিষয়টা হ্যান্ডেল করি এই ইকুয়েশনের মাধ্যমে। এই ইকুয়েশনের কয়েকটা জিনিস আছে। মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আলফা, আলফা কম্পোনেন্টটা। আলফা বেসিক্যালি জিনিসটা কি? আলফা হচ্ছে কি, আমরা বলতেছি ফ্র্যাকশন অফ দি পিক্সেল কভার্ড বাই দ্য ফরগ্রাউন্ড লেয়ার। ফ্র্যাকশন অফ দি পিক্সেল কভার্ড বাই দি ফরগ্রাউন্ড লেয়ার, দ্যাট মিনস এইটা যদি একটা অবজেক্ট হয়ে থাকে, এই অবজেক্টটাকে আমি যদি ফরগ্রাউন্ড চিন্তা করি, এটাকে ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, এই ফরগ্রাউন্ডের এই পিক্সেলটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, এই পিক্সেলের কতখানি কালার হচ্ছে আমরা নিব, কতখানি ফ্র্যাকশন আমরা নিব, সেই ফ্র্যাকশনের ভ্যালুটা হচ্ছে আলফা ডিটারমাইন করে। আলফার ভ্যালু বেসিক্যালি 0 থেকে 1-এর মধ্যে রেঞ্জ করে। এখন যদি আমরা 0 বলি, তার মানে হচ্ছে 0% আমরা ফরগ্রাউন্ডের কালার নিব এখানে। দ্যাট মিনস ফুললি ট্রান্সপারেন্ট একটা জিনিস আমরা চিন্তা করতেছি এই অবজেক্টটাকে, ঠিক আছে। আমি যদি 1 বলি, দ্যাট মিনস ফুল 100% আমরা এই ফরগ্রাউন্ডের কালারটাকে নিব। দ্যাট মিনস এটার কালার যদি রেড হয়, আমরা পুরোপুরি রেড কালারটাকে নিব। এটার ভ্যালু যদি আমি 0.5 চিন্তা করতাম, দ্যাট মিনস এখানে আমরা 50% রেড কালারকে নিব, ঠিক আছে। মানে এখানে পোর্শনটা কতখানি ফ্র্যাকশন আমরা চিন্তা করতেছি ফরগ্রাউন্ডে, সেটাকে আমরা ডিটারমাইন করতেছি। এই আলফাটাই বেসিক্যালি ট্রান্সপারেন্সি লেভেলকে ডিটারমাইন করে, যে আমার আহ, এই যে ফরগ্রাউন্ডের অবজেক্টটা আছে সেটা কতখানি ট্রান্সপারেন্ট। আমি যদি এটাকে 0 চিন্তা করি, এটা ফুললি ট্রান্সপারেন্ট। 1 হইলে সেটা ফুললি ওপেক একটা অবজেক্ট। আচ্ছা, এই ইকুয়েশনটা সম্পর্কে বলি। এই ইকুয়েশনে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে সি জিনিসটা কি? সি হচ্ছে আমার আউটপুট কালার। সিএফটা কি? সিএফ হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার। সিবিটা কি? সিবি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমরা কালার নিয়ে যখন চিন্তা করি, কালারের 3টা ভ্যালু আমরা পাই, ঠিক আছে। 3টা ভ্যালু হচ্ছে আমার আর জিবি কম্পাউন্ডকে ডিফাইন করে। আর এখানে আলফাটা আমরা একটা স্কেলার ভ্যালু চিন্তা করি, ঠিক আছে। এবং দুইটা জিনিস ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশনেই আমরা আমাদের আউটপুট কালারটাকে পাই। আমি একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি। আমি এখানে, ধরেন আমার কাছে একটা ছবি, ফরগ্রাউন্ডের একটা বস্তু আছে, যেটার কালার আমি রেড চিন্তা করতেছি, রেড কালার। পিছে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, ঠিক আছে, যেটা আমরা গ্রিন চিন্তা করি, ঠিক আছে। আমরা এই পিক্সেলটাকে নিচ্ছি, এই পিক্সেলের কালার কি হবে সেটা আমরা বের করতে চাইতেছি। সো আমার এখানে যেহেতু ফরগ্রাউন্ডে রেড কালারের একটা বস্তু আছে, আমি সিএফ, আমার ফরগ্রাউন্ড কালারটা হবে রেড কালার, ঠিক আছে, রেড কালার হবে। রেড কালারকে আমরা এইভাবে লিখতে পারি 100, রেডের কম্পোনেন্ট ম্যাক্সিমাম করে দিচ্ছি আমরা। পিছের ব্যাকগ্রাউন্ড কালার আমরা বলতেছি গ্রিন। সো গ্রিন বলা মানে আমার এখানে আর জি বি, গ্রিনটাকে আমরা 1 করে দিচ্ছি। আমাকে বের করতে হবে ফাইনাল কালারটা কি হবে। এই ফাইনাল কালারটা কি হবে সেটা আমরা আলফা কম্পোজিটিং এর ইকুয়েশন দিয়ে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আলফা সিএফ প্লাস 1 - আলফা সিবি। এইখানে আমাকে জানতে হবে আলফার ভ্যালুটা কি। কোশ্চেনে আপনাকে হয়তো দেওয়া থাকবে আলফার ভ্যালুটা কি। So আমি ধরে নিচ্ছি এখানে আলফার ভ্যালু 0.5, ঠিক আছে। 0.5 চিন্তা করি আমরা। 0.5 সিএফ, সিএফ মানে হচ্ছে আমার এখানে কত, কি কালার? রেড কালার। দ্যাট মিনস 100 প্লাস 1 - 0.5, 010। এটা যদি আপনারা ক্যালকুলেশনটা করেন, আমরা এরকম কিছু একটা ভ্যালু পাবো, একটা ভেক্টর পাবো। এই ভেক্টরটাই আমার ফাইনাল আউটপুট কালারটাকে ডিটারমাইন করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট কালার, যেখানে আমরা দেখতেছি রেড
এবং গ্রিনের একটা কম্বিনেশন কালার আমরা পাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস আমরা এই জিনিসটাকে 0.5, যেহেতু এটাকে চিন্তা করে নিচ্ছি যে এটা একটা পার্শিয়ালি ট্রান্সপারেন্ট অবজেক্ট। ঠিক আছে, এখন এইখানে এখানে বিষয়টা হচ্ছে ইকুয়েশনটা কিভাবে কাজ করে। নর্মাল যদি একটু চিন্তা করেন, ইকুয়েশনটা আমি আবার লিখি। আহ, equal to- এখানে আমরা আলফাটাকে অনেকভাবে চিন্তা করতে পারি। আলফা যদি দেখেন আমার 0 হইতো, সেই ক্ষেত্রে আমরা আউটপুটটাকে কি পাইতাম? আউটপুট কি পাইতাম তখন? সি ইকুয়াল টু আমরা এই ইকুয়েশনে কি লিখতে পারি? এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলে 1 নম্বরে আমরা আলফা ইকুয়াল টু যদি 0 বসাইতাম, সি ইকুয়াল টু আমরা পাইতাম সিবি। যদি আমরা আলফা ইকুয়াল টু 1 চিন্তা করতাম, সি ইকুয়াল টু আমরা পাইতাম সিএফ। আলফার ভ্যালু যদি মাঝামাঝি কিছু একটা পাইতাম, সেই ক্ষেত্রে আমরা সিএফ আর সিভি একটা কম্বিনেশন কিছু একটা আমরা পাইতাম। ঠিক আছে, দেখেন আলফা 0 মানে কি, এখানে আমরা কালার পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরা। দ্যাট মিনস আমরা ব্যাকগ্রাউন্ডকে দেখতেছি। ঠিক আছে, আমরা চিন্তা করতেছি আমাদের অবজেক্টটা এখানে ট্রান্সপারেন্ট, ফরগ্রাউন্ডের অবজেক্টটা ট্রান্সপারেন্ট। আবার যখন আমরা আলফা 1 করে দিচ্ছি, দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি ফরগ্রাউন্ডের অবজেক্টটা ওপেক। ঠিক আছে, ওপেক হওয়ার কারণেই আমরা ফরগ্রাউন্ডের কালারটাকে দেখতেছি। যদি মাঝামাঝি একটা ভ্যালু দেই, আমরা চিন্তা করতেছি এটা পার্শিয়ালি ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো আমরা মাঝামাঝি একটা কালার পাচ্ছি এখানে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে, ট্রান্সপারেন্সি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। এটা কি বোঝা গেছে সবার? সবাই বোঝা গেছে? জি স্যার। ওকে, এখানে কোনো কনফিউশন আছে? এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আমি হয়তো আর 5 মিনিট বা 4 মিনিট, 8টা 20 পর্যন্ত পড়াবো, যেহেতু একটু লেটে শুরু করছি। আপনারা এর মধ্যে একটা কাজ করে দেন। আপনাদের আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি। আপনারা সবাই আপনাদের ফার্স্টে আইডি লিখবেন, দেন একটা স্পেস, দেন সেকশন, এভাবে লিখবেন। ফুল আইডিটা লিখবেন। ঠিক আছে, ফুল আইডি লিখবেন এবং একটা স্পেস দিয়ে সেকশনটা লিখবেন। এ হইলে এ, বি হইলে বি, সি হইলে সি। আন্ডারস্কোর টাইমলাইন স্যার কিছু সরি দিয়েন স্যার, না। হ্যাঁ, বুঝতে পারিনি স্যার, আরেকবার যদি একটু বলতেন। আইডি আইডি লিখবেন, স্পেস, সেকশন, চ্যাটে লিখবেন সবাই। এখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স ফিল্টার আউট করবো। ঠিক আছে, আমি সো এখান থেকে হচ্ছে সবাই লিখে দেন আইডি স্পেস সেকশন। 5 মিনিটের মধ্যে সবাই লিখে ফেলেন, যারটা মিসিং তার অ্যাটেন্ডেন্সও মিসিং। ওকে, আচ্ছা, সো এর মাঝেই আমি একটু লাস্টে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আলফা মাস্কিং। ঠিক আছে, আমাদের আলফা কম্পোজিটিংটাই আমরা যদি পুরো একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করি, সেই জিনিসটাই হচ্ছে আলফা মাস্কিং। আলফা কম্পোজিটিংটা আমরা পার্টিকুলার একটা পিক্সেলের জন্য চিন্তা করছিলাম, একটা পিক্সেল। এখন যদি পুরো পিক্সেলের সবগুলা পিক্সেলের উপরে আমরা আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করি, সেটাই আমরা আলফা মাস্কিং এর মাধ্যমে করে থাকি। এই ক্ষেত্রে জিনিসটা যে কাজটা আমরা করে থাকি, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছবি থাকে, আমাদের একটা ফরগ্রাউন্ডের ছবি থাকে, আমরা একটা আলাদা ছবি রাখি, সেটা ছবিটা হচ্ছে আলফার ভ্যালু ডিনোট করে। আমি যদি এখানে একটু দেখাই, এখানে দেখেন আমার এটা হচ্ছে আলফার ভ্যালু গুলা। ঠিক আছে, আলফার ভ্যালু, এই হোয়াইটের জায়গায় হচ্ছে আলফার ভ্যালু 1 আছে, ব্ল্যাকের জায়গায় আলফার ভ্যালু 0 আছে। তো আমি যদি এই ছবিগুলাকেই, এই তিনটার ভ্যালুগুলা নিয়ে আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করি, দেখা যাবে যে এই হোয়াইটের যে অংশটা আছে, সেই জায়গায় আমরা ফরগ্রাউন্ডের অংশটা দেখতে পারবো। ব্ল্যাক পোর্শন যেগুলাতে আছে, সেগুলাকে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পারবো। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা একটা ছবির উপরে আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করতে পারি, আলফা মাস্কিং এর মাধ্যমে। একটু ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখাই, কারণ পরীক্ষায় এই জিনিসটা হচ্ছে মাঝে মাঝে চলে আসে। আমার এইখানে যে জিনিসটা হইতে পারে সেটা হচ্ছে একটা ছবি, যেটা একটা ফরগ্রাউন্ডের ছবি। ঠিক আছে, কিছু ভ্যালু আছে এখানে, আমি ভ্যালুগুলো আর লিখলাম না, এরকম কিছু ভ্যালু আছে, এটা ফরগ্রাউন্ড।
এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ছবি। ঠিক আছে, এখানেও কিছু ভ্যালু আছে, আমি আর ভ্যালুগুলো লিখতেছি না। এইটা হচ্ছে আমার আলফার অ্যারেটা, আলফা মাস্ক আমরা বলতে পারি এটাকে, যেটা যেখানে কিছু ভ্যালুস আছে, ভ্যালুগুলা 0 থেকে 1-এর মধ্যে কিছু একটা হয়ে থাকে। ঠিক আছে, মাঝে মাঝে কিছু একটা ভ্যালু হইতে পারে। এখন আমরা, আমাদের গোল হচ্ছে এইগুলা নিয়ে আউটপুট ছবিটা কি হবে সেটা বের করা, সেটার ভ্যালুগুলা বের করা। আমরা সিম্পলি এটা যদি বের করতে চাই, আমরা আমাদের আলফা কম্পোজিটিং এর অ্যাড এর মাধ্যমে জিনিসটা করতে পারি। ঠিক আছে, কি করতে হবে? উহ, কি করতে হবে? আমার আচ্ছা, আলফা কম্পোজিটের মাধ্যমে জিনিসটা করা যায়, বাট আলফা কম্পোজিটিং আগে হচ্ছে একটা ভ্যালু দিয়ে চিন্তা করতাম, এখন করতে গেলে আমাকে অ্যারের মাধ্যমে করতে হবে। আলফা কম্পোজিটিং ইকুয়েশন ছিল এইটা, সিএফ আলফা সিএফ সিএফ সিবি, এটা হচ্ছে আলফা 1 - আলফা সিবি। এখন যখন আমরা করব কাজটা, তখন হচ্ছে আমার আলফার একটা অ্যারে আছে যেটা হচ্ছে ই অ্যারেটা, সিএফ একটা অ্যারে আছে, এটা হচ্ছে আমার সিএফ অ্যারেটা, ফরগ্রাউন্ডেড অ্যারেটা। এটা হচ্ছে 1 - আলফার অ্যারে, আলফা থেকে 1 - করব, এবং এটা হচ্ছে একটা আহ, আরেকটা অ্যারে যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের অ্যারেটা। এবং এখানে যে জিনিসটা করতে হবে, ম্যাট্রিক্স, এগুলো সবই ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, সবই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে এখানে আমরা এলিমেন্ট ওয়াইজ অপারেশন করব। ঠিক আছে, এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা করলেই আমরা যেই ফাইনাল অ্যারেটা পাবো, সেই অ্যারের ভ্যালুটাই, বেসিক্যালি অ্যারের ভ্যালুগুলাই ফাইনাল আউটপুটের পিক্সেলস গুলাকে ডিনোট করবে, আউটপুট ইমেজটাকে ডিনোট করবে। ঠিক আছে, এলিমেন্ট ওয়াইজ কিভাবে অপারেশন করব, আমরা এখানে যদি 1 থাকে, এখানে যদি আলফার ভ্যালু 1 থাকে, এখানে যদি ধরলাম 10 থাকে সিএফ এর ভ্যালু, আবার এখানে ধরলাম 0 থাকে, এখানে যদি ধরলাম 5 থাকে, আমরা 1-এর সাথে এখানে 10 কে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 1-এর সাথে 10 কে মাল্টিপ্লাই করব, দেন হচ্ছে আবার এখানে 0-এর সাথে 5 কে মাল্টিপ্লাই করব, 0 × 5। এইভাবে এলিমেন্ট ওয়াইজ অপারেশন গুলা করব। তো এখানে আমরা এই জিনিসটা 10 পাইতেছি, এখানে 5 পাইতেছি। দেন আবার এখানে ধরলাম এই দুটো অপারেশন করার পরে আমরা এখানে প্রথম ভ্যালুটা পাইলাম হচ্ছে এরকম কিছু, ধরে নিচ্ছি যে 20 পাইলাম, এখানে পাইলাম 2। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এই দুটার মধ্যে যোগ করতে হবে। 20-এর সাথে 10-এর যোগ করব। ঠিক আছে, যোগ করলে আমরা কি পাচ্ছি, 30 পাইতেছি। আবার 5-এর সাথে 2-এর যোগ করব, 7 পাচ্ছি। এইভাবে হচ্ছে পুরো জিনিসটাকে আমাকে কমপ্লিট করতে হবে। যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট ইমেজটা। ঠিক আছে, জিনিসটাকে বোঝা গেছে কি করতে হবে? আলফা কম্পোজিটিং এর ইকুয়েশনটাই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু একটা অ্যারের উপর, এবং অ্যারের প্রত্যেকটা ভ্যালুই বেসিক্যালি আলফা কম্পোজিটিং এর ইকুয়েশনের মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করব। এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা একটু হাতে কলমে করে দেখবেন সবাই। ঠিক আছে, আমি এই প্রবলেমটা এক্সাম্পল রাখি না, কারণ হচ্ছে এটা এই প্রবলেমটাই বেসিক্যালি, বাট আপনাদের কিন্তু পরীক্ষার জন্য আমি যেভাবে দেখাইছি এটা কমপ্লিট করে, কমপ্লিট একটা অ্যারে নিয়ে এই ক্যালকুলেশনটা করে একটু বের করে দেখবেন সবাই, অনেক সময় পরীক্ষা আসে। এই জিনিসটা অ্যাপ্লাই করে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, অনেক ধরনের এরকম ইমেজ মর্ফিং করা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে একটা ছবি ছিল, যেই ছবিতে, এটা জাস্ট একটা ধরেন র্যান্ডম পার্সনের ছবি, যেটা হচ্ছে সে যে কাজটা করছে, তার ফ্রেন্ডের সাথে সেই ছবিটা তুলছে, কিন্তু ফ্রেন্ডের এই অংশটাকে সে আরেকটা আলফা মাস্কিং দিয়ে মাস্কিং করে নিছে, এবং একটা ব্যাকগ্রাউন্ডের ছবি হিসেবে আইনস্টাইনের একটা ছবিকে রাখছে। ঠিক আছে, এখন মাস্কিং করার পর ব্যাকগ্রাউন্ডের যে আইনস্টাইনের ছবিটা সেটা এখানে বসে গেছে। সেম জিনিস হচ্ছে এখানেও হয়েছে, এখানে এই ছবিটাকে মাস্কিং করা হয়েছে, এই অংশটাকে এখানে নিয়ে একটা র্যান্ডম কোনো একজন তার ছবিটাকে বসায় দিছে। তো এই ধরনের মরফিং অনেক কিছু করা যায়। এখানেও সেম কাজ, চোখের একটা ছবি ছিল, সেটা নিয়ে হচ্ছে হাতের উপর মাস্কিং করে বসায় দেওয়া হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে আলফা মাস্কিং দিয়ে করা যায়। ঠিক আছে, দুটো প্রবলেম আছে, আমি ওগুলা নেক্সট দিন দেখা দিব আপনাদের। ঠিক আছে, আজকে আর ডিসকাশন করতেছি না, মোটামুটি এই দুটো প্রবলেম দেখাইলে আমাদের লেকচার টু শেষ।
সবাই কি আপনাদের